স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। রসনার সাথে বিলাস শব্দটি যুক্ত হলে বিষয়টি আর সাধারণ উদরপূর্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই রসনা বিলাসের জন্য প্রচলিত পদের স্বাদ বাড়ানো নিয়ে প্রতিনিয়ত নিরীক্ষার মধ্যে থাকেন বাবুর্চিরা। স্বাদে যারা নতুনত্ব আনতে পেরেছেন তারাই জয় করেছেন ভোজন বিলাসীদের মন। মুখরোচক বিরিয়ানি, খিচুড়ি, কাবাব অথবা হালিমের জন্য রাজধানী ঢাকার মানুষের মনে তাই ঘুরে ফিরে আসে হাতে গোনা কিছু রেস্তোরাঁর নাম। ঢাকার ঐতিহ্যবাহী খাবার তো বটেই, দেশের অন্যান্য এলাকার কিছু পদও চলে গেছে কিংবদন্তির পর্যায়ে। এর সঙ্গে আছে হাল সময়ের মজাদার কিছু ফাস্টফুড। জিভে জল আনা এসব খাবার এবং খাবারের পেছনে কয়েকজন মানুষকে নিয়ে আজকের আমাদের আলোচনা। আজকের বাংলাদেশে আমরা জেনে নেব রসনা বিষয়ক কিছু প্রশ্নের উত্তর। খাবারকে শিল্পের পর্যায়ে নেয়ার কৌশলগুলি কি? ভোজন বিলাসের সঙ্গে স্বাস্থ্য রক্ষার কোনো বিরোধ আছে কিনা? খাবারের মান বজায় রাখায় কতটা আন্তরিক প্রসিদ্ধ রেস্তোরাঁগুলো? ফাস্টফুডের ভিড়েও ঐতিহ্যবাহী পদগুলো টিকে থাকার রহস্য কি? জানিয়ে রেখে আজকে বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়মে একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 10232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akb@independent24.tv এই ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন মামা হালিমের স্বত্বাধিকারী দিল মোহাম্মদ, আছেন ফখরুদ্দিন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক এবং ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট লিমিটেডের চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে মেজবানের হাজি আবুল বাবুর্চি, খুলনা থেকে ফারুক ভাইয়ের বিরিয়ানি ও শাহী চাপের স্বত্বাধিকারী ফারুক হোসেন হাওলাদার এবং সিলেট থেকে স্পাইসি রেস্টুরেন্টের শেফ জিয়ার সঙ্গে। স্বাগত আপনাদের। আজকের অনুষ্ঠানটি আমরা সাধারণত প্রতিদিনই আজকের বাংলাদেশ করে থাকি, সপ্তাহের যে দিনগুলিতে থাকে। আজকের বাংলাদেশ করা, আজকের মানে অনুষ্ঠানটি করা আমার জন্য খুবই কঠিন ছিল, কারণ এই পুরো অফিসের সব লোকজন আপনাদের নাম শোনার পর থেকে খুবই মনস্তাত্ত্বিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছে। তাদের মনে পড়ছে বিভিন্ন ধরনের খাওয়ার কথা, এবং আমিও এর বাইরে নেই অনেকখানি ভিতরে, যে আপনাদের নামই এতটাই কিংবদন্তির পর্যায়ে। ফখরুদ্দিনের বিরিয়ানি, ঘরোয়ার খিচুড়ি অথবা মামা হালিম কিংবা চট্টগ্রামের মেজবান, মানে আমার জন্য আজকের অনুষ্ঠানটা করা খুবই কঠিন। দর্শক আমার জন্য আজকে একটু শুভকামনা করবেন যে অনুষ্ঠানটি ভালো মতো যেন উতরে যায়। আচ্ছা, আমি একটু জনাব দিল মোহাম্মদকে প্রশ্ন করতে চাই যে আপনি আসল মামা হালিমের মামা তো? জি না, মানে এটা কিভাবে আমরা বুঝবো? আমাকে সবাই মামা বলতেন। মামা আমাকেও অনেকে বলে, আমার ভাগনারা। আমি নামও দিছি মামা হালিম। আপনি নাম দিয়েছেন, কিন্তু নামের তো কোনো পেটেন্ট করা নাই। আছে? আছে। রেজিস্টার করা আছে? আছে। রেজিস্টার্ড আপনি তাহলে রেজিস্টার্ড, আসল রেজিস্টার্ড মামা হালিম। জি। এটার নাম মামা কেন, মামা হালিম কেন? মানে চাচা না কেন, আমাকে বা ফুপা না কেন? আমাকে সবাই মামা বলতেন, আমি মামা হালিমের নাম দিয়েছি। আপনাকে সবাই মামা বলতো, সেই থেকে আপনার নাম মামা হালিম হয়েছে। বেশ, মামা হালিম যে আজকে এত জনপ্রিয়, এর পিছনে সবচেয়ে বড় কোন বিষয়টি কাজ করছে বলে আপনার মনে হয়? যেমন খুব পরিশ্রম আমার। আপনি খুব পরিশ্রমী? জি। আমিও অনেক পরিশ্রম করি, কিন্তু আমার খাওয়ার তো মজা হয় না এত। দেখেন, সবাই সব খাওয়ার হয়তো পাকাইতে তার মানে পারে না। পরিশ্রম ছাড়া আরো কিছু নিশ্চয়ই আছে। আমি একটু জনাব আব্দুল খালেকের আসি, যে আপনি আব্দুল খালেকের কাছে আসি। আপনি ফখরুদ্দিন ফুডস লিমিটেডের এখন ব্যবস্থাপনা পরিচালক, এবং জনাব ফখরুদ্দিন যিনি আছেন, যিনি আমাদের এই খাবার দাবারের ক্ষেত্রে একজন কিংবদন্তি, তার আপনি হচ্ছেন নাতি। আপনার আর কয় ভাই বোন আছে? আমরা 5 ভাই 1 বোন। আচ্ছা, আপনি কি বড় ভাই বলে? জি, আমি বড় ভাই। আপনি বড় ভাই? জি। সেই জন্য আপনি মানে আপনি একটু আপনার সাম্রাজ্যটা সম্পর্কে বলেন, যে আপনি কি এখন আসলে সাম্রাজ্য, আমার বাবা এখানে থাকতো, উনি একটু সিঙ্গাপুরে থাকার কারণে একটু অসুস্থ, যে কারণে আমাকে এখানে প্রেজেন্ট হতে হলো। জি। আর সাম্রাজ্য বলতে আমাদের যে ফখরুদ্দিনের যে বিরিয়ানি কাচ্চি, যেটা আমার দাদার বাংলাদেশে যেটা এই বিরিয়ানিটাকে প্রচলন করেছে, কাচ্চি বিরিয়ানি। ফখরুদ্দিন বলতে কাচ্চি বিরিয়ানি, যে শব্দটার সাথে জড়িত ফখরুদ্দিনের, সেটা ওনার রেসিপি, ওনার পরিশ্রম, ওনার কোয়ালিটির দ্বারাই আজকে এই বিশ্বে, আমরা শুধু বাংলাদেশে না, আমরা আন্তর্জাতিক পর্যায়েও বিখ্যাত হয়েছি। তো ওনার সেই রেসিপিটাকে ওনার ছেলে মোহাম্মদ রফিক ওটাকে ধরে রেখে উনি আন্তর্জাতিক পর্যায়ে বাদশাহ প্রিন্স ক্রাউনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে জর্দানের বাদশার সেখানে গিয়ে রান্না করে একটা প্রশংসা নিয়ে আসছে।
তাছাড়া আপনার লন্ডনে 1999 সালে একটা রেস্টুরেন্ট ওপেনিংয়ে ওনাকে আমন্ত্রণ করে লন্ডনে নিয়ে গেছে, সেখানে সেই 100 জনের খাবার কাচ্চি বিরিয়ানি বিক্রি হয়েছে 5100 পাউন্ড। জি, এটা আমাদের বাংলাদেশের অনেক পত্রিকাগুলোতেও আসছে সেই সময়। এছাড়া আরও আপনি জেনে 2010 সালে 11 সালের দিকে আপনার বিবিসি থেকে রিক স্টিং সেলিব্রিটি শেফ, উনি বড় বড় সেলিব্রিটিদের মানে রান্নার দায়িত্ব নিয়ে থাকেন। তো উনি আমাদের কাছে ফেব্রুয়ারি মাসে এসে আমাদের যেখানে রান্না বান্না হয় সেখানে উনি ভিডিও করেছে এবং কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না হয় সেটাও দেখে গেছেন। আমার একটা খুব বিষয় জানতে ইচ্ছা করে যে ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি যেটা আমাদের খুব পছন্দ, আপনার এইটা কি আগের মতোই পছন্দ? আপনি ছোটবেলায় প্রায় ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি খেতে খেতেই বড় হয়েছেন, এখনো ভালো লাগে আপনার? জি, এখনো ভালো লাগে। একটু বিরক্তি আসে না? না, বিরক্তি আসে, একঘেয়েমি আসে না। টেলিভিশনে দেখে বলছেন? না, টেলিভিশনে দেখে বলতেছি না, কারণ আমি তো খাই। আপনি এখনো খান? খেয়ে পছন্দ করে খান? হ্যাঁ, অবশ্যই পছন্দ করে তো খাই। অন্য কোথাও কাচ্চি বিরিয়ানি বা অন্য বিরিয়ানি আমি খাই না তেমন, মানে আস্থার সাথে বলতে পারি যে আপনি তেমন খান না, মানে এর চেয়ে ভালো হয় কিনা তাহলে তো আপনি জানেনও না। যেমন মোরগ পোলাও, মনে করেন নান্না বিরিয়ানি, মোরগ পোলাও এটা ভালো, ওটা খাই। কিন্তু কাচ্চি বিরিয়ানি আসলে গর্বের সাথে বলতে পারি যে ফখরুদ্দিন ছাড়া, আপনাদেরটা ছাড়া কোথাও খাই এটা। আপনার সাথে আরো এই বিষয়ে আমার আরো কিছু প্রশ্ন আছে, আমি করবো আপনাকে। আমি একটু জনাব শহীদুলের কাছে আসি যে ঘরোয়ার খিচুড়ি, খিচুড়ি বলতে এখন এটা একটা প্যাটেন্ট হয়ে গেছে যে ঘরোয়ার খিচুড়ি, কি রহস্য এর আসলে? আসলে এর রহস্য 1974-এ আমার দাদা ঘরোয়া হোটেলটা নামকরণ করে। তারপরে আমার দাদা কিছুদিন পরে মারা যায়, পরে আমার বাবা এটাকে আরো উন্নতভাবে আরো নতুনভাবে হোটেলটা রেডি করছে। পরে আমাদের যে খিচুড়ির বাবুর্চিটা, সে বিশ্বের বিভিন্ন দেশে ইরান টিরান এগুলাতে আগে রান্না করত, আব্দুল মজিদ। তো এখন তো তার অনেক বয়স হয়ে গেছে, এখন এটা হ্যাঁ আছে, এখনো আছে। এখন এটা আমরা নিজেরাই আমাদের শিখাই দিছে এবং আমরা নিজেরাই এটা পরিচালনা করি। আচ্ছা, খিচুড়ির ব্যাপারটা। আর প্রতিষ্ঠানের ব্যাপারটা, আমার বাবা এই ঘরোয়া হোটেলের পিছনে অনেক শ্রম দিছে, এই জন্যই হয়তো এতটুকু আসতে, এবং খাবারের মান, কোয়ালিটি সবকিছু যাচাই বাছাই করে আমার বাবা সবসময় হোটেলের মালপত্র কিনতো। আপনারাও কি সেইটা ধরে? আমরা সেভাবে, আমার বাবা গত 2010-এর নভেম্বরের 25 তারিখে মারা গেছে। তারপর আমরা 2 ভাই আছি, আমরা এটা লিমিটেড কোম্পানিতে করে নিয়েছি। লোকে বলে যে এখন অনেক কিছু ভেজাল, আগের মতো আর খাবার সেরকম পাওয়া যায় না, সেই ব্যাপারটি কি আপনারা? আসলে এটা ঠিক, বাজারে গেলে অনেক রকম মশলা দেখা যায়, সেখান থেকে আমরা বেছে যেটা ভালো আমরা সবগুলো নিজেরাই বাছাই করে আমরা কিনি, সেই জন্য এটা অনেক খেতে ভালো হয়। আমি একটু চট্টগ্রামে জনাব আবুলের সাথে কথা বলতে চাই যে জনাব হাজি আবুল, আপনি চট্টগ্রামের বা দেশ জুড়ে সবচেয়ে বড় বড় মেজবানিতে রান্না করেন। আপনার খাওয়ার মানে আপনার রান্না করা খাবার খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু মেজবানির খাবার সম্পর্কে আমার অনেক আগ্রহ, কারণ আমি একবার দুবারই মেজবানির মাংস খেয়েছি এবং অত্যন্ত মানে এর চেয়ে মজার কোনো মাংস হতে পারে এটা। এই মেজবানির খাবারের আসল রহস্য কি, স্বাদের আসল রহস্য কি, আমাদের যদি একটু বলেন জনাব হাজি আবুল। মশলা আমরা নিজে তৈরি করি। আমরা চিটাং মশলা কতগুলি আছে, আমরা ওগুলো নিজে বানাই, নিজে পরিষ্কার করি, নিজে আবেদন করি। এটাই দিয়ে আমরা সব সময় মেজবানের মাংস তৈরি করি। চিটাঙ্গের মেজবান তাই জন্য সবচেয়ে বেশি নাম। তাই আমরা সব জায়গায় বড় বড় মেজবান যতগুলি হয় আমরা নিজেই মশলা রিডিং করি, মিলে মশলা নিজেই বানাই, আর সব নিজেই করি, সাপ্লাই করি আর কি। তাই জন্য আমাদের চিটাং মেজবানটা সবচেয়ে অনেক মূল্যবান আর সবাই নাম করে। এই যার মানে যে মাংসটা দিয়ে রান্না করেন সেই মাংসটা কোনো বিশেষ বৈশিষ্ট্য কি আছে? মাংসটা আমরা এভাবে মানে ভালো মতো ওয়াশ করি রক্ত পানিগুলি ঝরাইয়ে তারপরে তেল দিয়ে, সরষের তেল দিয়ে মাখাইয়া ওটা আমরা বসাই। সরিষার তেল দিয়ে মাখানো হয়? জি, সরষের তেল দিয়ে।
ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা একটু খুলনা থেকে ফারুক জি, ভাই সেটাতে মাহানা ওটা। জি খুলনা থেকে ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলছি। যে ফারুক ভাই, কোন বিশেষত্বের কারণে পুরো খুলনা অঞ্চলে আপনার কাবাব বা শাহী চাপি সবচেয়ে এত লোকপ্রিয়? জি, আমি ধন্যবাদ জানাই ইন্ডিপেন্ডেন্ট নিউজকে। আমি এক সময় ফলের ব্যবসা করতাম। তো সেই ফলের ব্যবসা করলে ইন্ডিয়ায় আমার এক মহাজন ছিল, তার কাছে মানে কিছু লেনদেন থাকলো। থাকার পর উনি আমাকে দাওয়াত দিল যে আপনি আমাদের এখানে একবার বেড়াইতে আসেন, ইউপিতে এটা হইলো। তা আমি ওখানে যাই দেখি যে ওনার ওই পাশেই একটা কাবাবের দোকান, খুব ব্যাপক আকারে কেনা বেচা। তা আমার খুব শখ হইল ওই কাবাবটা মানে দেখার, এবং আমি খাইলামও। খাওয়ার পরে খুব মজা হইলে পরে আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই, এইটা আমি বাংলাদেশে কী কায়দায় তৈরি করতে পারি। সে আমাকে পরামর্শ দিল যে তো মশলা তো অরিজিনাল বাংলাদেশে তো ভালো মশলা আপনারা পাবেন না। তাই আমি বললাম মশলার কী ব্যবস্থা করবে। উনি আমাকে বললো যে আপনি কিছু মশলা সংগ্রহ করে আপনি নিয়ে যান। তা আমি ওই কিছু মশলা নিয়ে খুলনায় আসলাম। খুলনায় আসার পরে খুলনায় মিড মার্কেট নামে একটা জায়গা আছে, ওই জায়গায় ছোট্ট একটু দোকান করে বসলাম। বৈশা হইলো ওই চাপটা বানাইলাম। বানানোর পরে মোটামুটি একটা টেস্টে আসলো। আসার পরে যারা খুলনায় অরিজিনালে চাপ কাবাব খাওয়া দাওয়া করতো, তখন তাদেরও মুখে মজা লেগে গেছে। মজা লেগে যাওয়াতে আমি ওই মাসের মধ্যে পেট্রোমের চাইতো ইনশাল্লাহ প্রায় 10 গুণ বেচা কিনা বাড়িয়ে গেল, এবং জনগণের মন আমি জয় করতে পারলাম। এখন ওইভাবেই চলে আসতেছি ইনশাল্লাহ, এখনও ওইভাবে চলতিছে। আল্লাহ পাক ওই কায়দায় এখনো। ফারুক ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু সিলেটের শেফ জিয়ার সঙ্গে কথা বলছি, যে সিলেট থেকে স্পাইসি রেট আপনি দেশি বিদেশি দুটো রান্নাই করতে পারেন। জিয়া ভাই, এখন কোন রান্নাটা করতে আপনি পছন্দ করেন বেশি, দেশি রান্না নাকি একটু পাশ্চাত্য ঘরানার রান্না আপনার বেশি পছন্দ? আমাদের সিলেটের খাবারটাই সবচেয়ে বেশি চলে, যেমন সাতকরা, গরুর মাংস, তারপরে কিছু কাবাব আছে সিলেটে, এগুলাই ভালো চলে। কোনো কাবাব স্পেশাল সিলেটি কাবাব মানে আমি ভালো রান্না করতে পছন্দ করি আর কি। সিলেটি কাবাব, কোনো স্পেশাল সিলেটি কাবাব আছে? সিলেটি কাবাব না, সিলেটি কাবাব না, স্পেশাল কোনো সিলেটি কাবাব নাই। তবে আপনার যেগুলো আপনার পাকিস্তানি কিছু কাবাব আছে, এগুলো সিলেটে খুব পপুলার, মানে খুব ভালো চয়েস করে সিলেটি লোকেরা। আচ্ছা, ঠিক আছে জিয়া ভাই, আপনাকে ধন্যবাদ। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরে। আমরা বিরতির পরে ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে আমাদের একজন দর্শক ফরাদ আহমেদ, উনি বলেছেন যে আপনারা যে খাবারগুলি বানান বেশিরভাগ সময় চিকিৎসকরা এই ধরনের খাবার থেকে আমাদের দূরে থাকতে বলে। আপনারা কি কখনো বিষয়টি ভেবে দেখেছেন যে এই খাবারটি যতই মুখরোচক হোক, এই খাবারটি আমাদের জন্য, যেমন হালিমের কথাই আসা যাক দিল মোহাম্মদ আপনার কাছে, যে এই হালিমটা তো আমাদের জন্য মানে এর মধ্যে কি আছে আসলে, এটা আমাদের জন্য কতটুকু ভালো কতটুকু খারাপ? দেখেন, হালিমের মধ্যে সব হইল মশলা। আচ্ছা, কোনো মশলাতে কোনো মশলা কম নয়। আর বাবুর্চি যারা, যিনিরা মানুষকে ভালোবাসেন, তিনারাই একজন বাবুর্চি হন। আর তিনারাই এগুলাম চিন্তা করেন যে আমার যেরকম বাচ্চাটা আছেন আরো জন তাই, কিন্তু আমরা আপনাদের থেকে অনেক পরিষ্কার থাকি বাবুর্চি যারা। জি, ডাইল চালের মধ্যে, দোয়ার মধ্যে আমরা সব কিছু পরিষ্কার থাকি, যেটা আমাদের মা বোনেরা থাকে না। জি, তার থেকে আমরা অনেক সতর্ক থাকি। আপনার অনেক সতর্ক থাকে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা দিতে। কিন্তু যে খাবারটা দিচ্ছেন আপনি, সেই প্রসঙ্গে একটু আব্দুল খালেক ভাইয়ের কাছে আসি, যে খাবারটা আপনারা দিচ্ছেন সেটা তো খুবই রিচ ফুড। এটা তো মানে খাওয়ার ক্ষেত্রে ডাক্তাররা বা নিউট্রিশনিস্টরা বেশিরভাগ সময় আমাদেরকে ডিসকারেজ করে থাকেন। তা আপনারা কি কখনো ব্যাপারটা ভেবেছেন যে এটার পুষ্টি গুণ বা কি আছে এর মধ্যে? পুষ্টিগুণ বলতে আসলে বিরিয়ানি তো রিচ ফুড। এটা সাধারণত ধরেন বিয়ে বাড়ি, জন্মদিন, ব্যাংক এজিএমে আপনার এই খাবার ছাড়া অন্য কিছু অল্টারনেট কিছু খাবার নেই। এটা প্রতিদিনের খাবার না, আর এটা সাধারণত প্রতিদিনের খাবার না। যারা খায় তারা তো আর প্রতিদিন বিরিয়ানি খায় না, হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান তার প্রতিদিনও থাকে না। তো
ডাক্তাররা এটা রিচ ফুডটা খেতে অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু রেগুলার খাওয়াটা তো অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য ভালো না। আর আমরা যেতটুকু এখন মনে করেন স্বাস্থ্য সচেতন হয়েছি, সেই হিসাবে আমরাও একটু আমাদের খাবারের দিকে যেরকম চর্বিকে আমরা অ্যাভয়েড করি মাংস থেকে, তারপর আপনার অয়েলটাকে কমিয়ে ফেলেছে। আগে যেরকম মানুষ অয়েল না হলে খাওয়াটা পছন্দ করতো না, এখন অয়েল ফ্রি করে ফেলেছি। দেখা যায় যে রান্নার জন্য যে তেলটা আমরা ব্যবহার করতেছি সেটা আস্তে করে মনে করেন কাচ্চিতে অয়েলটাকে আমরা রিডিউস করি যখন খাবারটা বের করা হয়। তো এছাড়া আর কিছু তো শহীদুল ভাই, খিচুড়ি সম্পর্কে কি বলবেন? খিচুড়ি আরেকটা সাংঘাতিক রকমের রিচ ফুড, কিন্তু আপনার যেহেতু একদম অফিস পাড়ায়, আমরা প্রায়ই দেখছি যে অফিসের লোকজন বিভিন্ন মানে এটা কোনো উৎসবের দরকার নাই, প্রায়ই ঘরোয়া খিচুড়িটা খাচ্ছে। এটা এই অভ্যাসটা আপনি কিভাবে দেখেন? আসলে আমাদের খিচুড়িটা খুবই মানুষের কাছে পছন্দ। জি, বৃষ্টি নামলেই কোনো দিন দেখে না, কোনো ফ্যাট দেখে না, কোনো কিছু দেখে না, সবাই হুড়াহুড়ি করে চলে আসে। এবং আমাদের খিচুড়িটার ভিতরে একটু মশলার সংখ্যাটা বেশি, বাইরের বিদেশি মশলাটাই বেশি। বিদেশি মশলা বলতে দারচিনি, লবঙ্গ, আরো অনেক মশলা আছে, জায়ফল, জত্রিক, এরকম মশলাগুলো আছে। ওই মশলাগুলো দিয়ে খিচুড়িটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়। আর খাবারের এটা আসলে একটা রিচ ফুড খাবার, সবাই তো সবসময় খায় না, হয়তো অফিস পাড়ায় আসলে একদিন খেয়ে গেল। যারা অফিস নিয়মিত করে তারা হয়তো তারাও পছন্দ করে, তারা প্রত্যেক দিনই খায় এবং সাথে করে নিয়েও যায় বাসার জন্য। আমি একটু চট্টগ্রাম থেকে জনাব হাজি আবুলের সঙ্গে একটু কথা বলতে চাই যে হাজি আবুল, আপনি সর্বোচ্চ কত মানুষের জন্য একবারে রান্না করেছেন? জনাব হাজি আবুল, সর্বোচ্চ কত মানুষের জন্য আপনি একবারে রান্না করেছেন? আমি সর্বোচ্চ আমি একসঙ্গে আমি 50,000 লোক পর্যন্ত করছি চিটাগাঙে। তারপরে ঢাকাতে চিটাগাং সমিতিটা করছি আপনি প্রায় 30-35,000 লোকের। আমরা আরও করছি, নোয়াখালী করছি। সবচেয়ে হাইস্ট করলাম যে আপনার 50,000 লোক পর্যন্ত মেজবান। এটার মধ্যে আমরা ওই অনেক কিছু করি। ঢাকাতে কিন্তু আমাদের মেজবানটা বেশি পছন্দ করে, ঢাকার লোকরা আমাকে বেশি ঘন ঘন নিয়ে যায়। ঢাকা সমিতি, চিটাগাং সমিতি, ক্যান্টনমেন্টে করলাম, সেরাগঞ্জ করলাম, দরবারহলা করছিলাম, মানে গুলশানে করি, সোহাগে করি। ঢাকার লোকরা মেজবানটা বেশি পছন্দ করে, তাই জন্য আমাদেরকে মেজবানের জন্য স্পেশালভাবে চিটাগাং থেকে আমাদেরকে ঢাকা নিয়ে যায়। আর এই আজকে একটা মেজবান করে আসলাম, আগামীকালও আছে। তো আমাদের মেজবানকে চিটাগাং সবাই ভালোবাসে। মেজবান এমন একটা জিনিস মানে সবাই খাইতে যায়, অসুখ অসুখ লোক, বয়স্ক মানুষ, বাচ্চা কাচ্চা সবাই পছন্দ করে। মেজবানটা এমন একটা জিনিস, আমরা মাংসটা এমনভাবে পাকাই, এটা মানে এটা সুন্দর করে ধুইয়া পানিতে ঝরাইয়া মশলা অনেক রকম মশলা মিক্স করি, তারপর আমরা করি, তারপর মশলাতে বসাই। তোমার একটা সেন্ট, একটা ফ্লেভারটা, রাঁধুনি মানে একটা মেজবানের গ্রানটা, ওটা সবাই পছন্দ করে। তাই জন্য আমরা মেজবানটা যত চেষ্টা করি আরও উদ্বোধন করবে, আরও উজ্জ্বল করবার জন্য, আরও লোকজনকে খুশি করার জন্য আমরা নিজেই মশলা বানাই, নিজেই করি, সব জায়গা রান্না করি, সব জায়গা সাপ্লাই দিই। তাই জন্য আমাদেরকে চিটাগাং, ঢাকা সরকার, এমনকি আমাদের মেজবান সরকার লোক বেশি পছন্দ করে। আবুল ভাই, 50,000 লোকের জন্য রান্না করা মানে এটা তো একটা মানে অসাধারণ অভিজ্ঞতা। 50,000 লোকের জন্য মানে রান্না করার একটু আরেকটু যদি বলতেন যে 50,000 লোকের জন্য রান্না করতে মানে মোট কতটি গরু বা ছাগল, খাসি, কত মন চাল এবং কিভাবে কতজন লোক আপনারা ব্যবহার করলেন, কতক্ষণ কাজ করলেন? 50,000 জন লোকে 50টা গরু পাকাইছি। 50টা গরু ছিল, জি 50টা গরু ছিল। আমরা ছিলাম 40 জন লোক। ওদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমি আমার সঙ্গে 50টা গরু আমরা এইভাবে কুটটা কষাই দিয়ে সাবলা দিয়ে করে আমরা এইভাবে পাকাইছি 50টা গরু 50,000 জন্য। একটা গরু ছিল 6 মণ, 6 মণ, 7 মণ। এটা নিয়ে আমরা সবাই নিয়ে সবাইকে গরুকে খাবাইছি। তো এটা করার পরে ঢাকা চিটাগাং সমিতির ওইখানে আমাদের প্রায় 20-25টা গরু হয়। ওখানে প্রায় 35,000, 40,000 লোক খায়। ওইটা আমরা এখান থেকে চিটাগাং থেকে আমরা লোক সব যাই, মশলা টসলা নিয়ে সব এখান থেকে যাই। ওখানে আমরা প্রায় 40-45 জন লোক যাই। তো ওইটাই আমরা সব রাঁধি না, আমরা সাপ্লাই করি। আবুল ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের এখানে আপনি দেখছেন যে স্টুডিওতে আমাদের 3 জন আছেন। এর মধ্যে মামা হালিমের স্বত্বাধিকারী দিল মোহাম্মদ আছেন, ফখরুদ্দিনের যে নাতি, ছেলে জনাব আব্দুল খালেক আছেন, ঘরোয়ার অন্যতম স্বত্বাধিকারী শহীদুল ইসলাম আছেন। আপনি এই 3 ধরনের খাওয়ার কোনোটা কখনো খেয়েছেন?
না আমি চিটাঙ্গা এইগুলি চিটাঙ্গা আমরা আমরা এগুলো আমাদের খাইছি এমনি অনুষ্ঠানে খাইছি আর কি, অনুষ্ঠান মানে কিন্তু ঢাকায় এরকম আমরা সাবলাইটটা দেইনি। ফখরুদ্দিনের বিরিয়ানি কখনো খান নাই? ঢাকায় এসে খাইছি এমনি। কেমন, ভালো? ফখরুদ্দিন বিরিয়ানি খাইছি ঢাকায়। কেমন? চিটাঙ্গা মোটামুটি অনেক বিরিয়ানিটা খুব ভালো, নাম করা। জি, ওইটা আপনার কাছে খুব ভালো, খুব ভালো। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ফারুক ভাইয়ের সাথে কথা বলি যে ফারুক ভাই, এই যে পেশা হিসাবে এই চাপ এবং বিরিয়ানি রান্না করা বা ঢাকার বাইরে এটি পেশা হিসাবে কতটা ভালো, মানে অনেক টাকা পয়সা বা মানে সমৃদ্ধি আনার জন্য পেশা হিসেবে কতটা ভালো, সেটা যদি একটু বলতেন। পেশা হিসাবে জিনিসটা খুবই ভালো, যদি দক্ষতা লোক হয় এবং মন দিয়া কিছু করতে চায় তাহলে এটা পেশা হিসাবে খুবই ভালো, এবং কাজটাও খুব সিনসিয়ারি কাজ। এতে সম্মান বাড়ে যদি ভালো সুনাম করা যায়। যেমন আমি নৌবাহিনীর ওই অনুষ্ঠানগুলো আমি করি, যত বড় বড় অনুষ্ঠান, এই সশস্ত্র দিবসে যে পোড়া মাংস, পোড়া মুরগি, এগুলো আমি করি প্রতি বছরই। তবে এদের কাছে আমি খুব সুনাম পাইছি এবং সেই দিক দিয়ে আমি মনের দিক দিয়ে খুব সফলতা পাইছি। এতে খাটনি করলে এর মধ্যে পয়সাও আছে, আল্লাহ পাক দেয়। তারপরে হইলো সততাটাই হইলো সবচেয়ে বড় জিনিস। মানে পেশায় সাফল্য আনতে হলে অবশ্যই সততার ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমি একটু সিলেটের আমাদের জিয়া ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। জিয়া ভাই, সিলেটের মানে মানুষের মধ্যে এই বাইরে এসে বা রেস্টুরেন্টে খাওয়ার প্রবণতাটা কি এখন বাড়ছে না আগের মতোই আছে? এখন মূলত বাইরে বেশি খায়। সিলেটের লোক তো আপনার শৌখিন, তারা সবসময় চায় যে বাইরে খাওয়ার জন্য। যেমন রাত্রে ওরা খুবই কম বাসায় পাকশাক করে, যে বাইরেই বেশি খাইতে চায়। যে বিভিন্ন হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, ওরা বিভিন্ন রেস্টুরেন্টেই বেশি লাঞ্চ করে, ডিনার করে। আপনার রেস্টুরেন্টে সকালে একটু কম খায়, কিন্তু রাত্রে আপনার ওরা বেশি করে। সিলেটের মানুষ রাত্রে বাইরে খেতে বেশি পছন্দ করছে ইদানিং। জি জি। আমি একটু আবার দিল মোহাম্মদ আপনার কাছে ফিরে আসি যে আমাদের অনেক দর্শক একাধিকবার জানতে চাইছেন যে আপনি যদিও বলছেন যে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক ব্যাপার আপনারা অনুসরণ করেন, কিন্তু আমরা কয়েকদিন আগে বা 2-3 বছর আগে দেখেছি যে সময় ওই যে ভেজাল বিরোধী অভিযান চলছিল, তখন আপনাদের প্রতিষ্ঠানেও সেই ভেজাল বিরোধী অভিযানের একটি অংশ আসে। তখন তারা কি বলেছিল আপনাদের খাবার দেখে বা খাবার ইয়ে করে? দেখেন, খাওয়া দাওয়ার হলে দেখি যেমন এখন ঢাকা সিটির যে অবস্থা, যেমন আপনার মূল্য আপনার কারখানা রাখতে হবে। আপনার মূল্য যদি আপনি রাস্তায় ছুঁয়ে দেন তাহলে তো আর হয় না। হয়তো একটা মূল্যার ইয়েতে পড়তে পারে, মূল্যার দেখছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলে কি, খাওয়াটা পাকাই আমরা। আপনি ভেজাল বিরোধী যদি জায়গা যদি বলে যে জিনিসটা খারাপ, খারাপ আপনি হয়তো টেস্ট করে খারাপ বলতে পারেন। আমার মামা হালিম তো খারাপ কখনো বলেনি। একবার হয়তো বা হয়েছিল, সেখানে যখন আমার দোকানটা মধ্যে ভেজাল বিরোধী গেছিল, তখন ওই সময় ওনাদের বৃষ্টি ছিল আর কি, হয়তো বা কয়েকটা দেখছি তো হয়তো বা ঢাকনাটা দেয়নি, ওনারা মাইন্ড করতে পারে এতটুকু। এই ছাড়া আমাদের আপনি ঢাকনা দেওয়াটা কতটা জরুরি মনে করেন? ঢাকনা তো কয়েকে আমাদের ঢাকনা দেওয়াটা মানে আমরা একটা হালিম কাটবো, সাথে সাথে ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা খুলবো দিব আমাদের। কিন্তু ঢাকনা ছাড়া এরকম হালিম ছিল এখানে না, হয়তো বা আলুর ওই যে একটা কাস্টমার আর কি, কাস্টমার তো কয়েকদিন ছিল, ঢাকনাটা তো হয়তো বা দেখতেছে, তো ওইখান থেকে ঢাকনাটা সরাইয়া তো হালিমটা কাটতে হবে। আপনি বিরিয়ানিটাও আপনি ঢাকনাটা সরাই কাটতে হবে, আপনি খিচুড়িটাও আপনি ঢাকনা সরাই কাটতে হবে। তো সেখানের মধ্যে হয়তো বা আপনি তো বুঝে নেই। জি, মানে সেখানে হয়তো কিছুটা অবহেলা থাকতে পারে, হয়তো বা থাকতে পারে। আপনি একটা অন্য প্রসঙ্গে আসি যে আপনি কি যে খাবারটা আপনি মানুষের কাছে তুলে ধরছেন, সেই খাবারটার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই খাবারটা মানে সঠিক ইয়ে দিয়ে করা হয়েছে বা এটার মধ্যে কোনো রকম কোনো ভেজাল বা কোনো ধরনের কোনো খাওয়াটা না, ব্যবসাটাই হইল সততা। জি,
আমরা আমাদের চাকরি হলো এটা যে আমরা আপনাদেরকে ভালো খাওয়াবার জন্য আমাদের তৌফিক দান চাই আল্লাহর কাছে, যে আল্লাহ আমরা কাস্টমারদেরকে খাওয়াবার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, এর ভিতরে হয়তো ভুল ত্রুটি হয়, যে আমার মামা আলিমের ভুল কখনো হয়নি, কখনো এরকম? জি না, কখনো না। আচ্ছা, আমি একটু খালেক ভাই আপনার কাছে জানতে চাই যে আপনারা কতটা সতর্ক থাকেন এই খাবার দাবারের সর্বোচ্চ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে মুক্ত থাকে, ভেজাল মুক্ত থাকে? ভেজাল মুক্ত অবশ্যই আমরা, আর আমাদের খাবারের ভেজাল নাই বলেই এত বিশ্ব পরিচিতি আমাদের। যে জন্য আপনি 2008 সালে রাহুল গান্ধী এসে আমাদের গুলশান ব্রাঞ্চে ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি খেয়ে গেছে। তো সুনাম, যে জন্য আপনি 2008 সালে রাহুল গান্ধী এসে আমাদের গুলশান ব্রাঞ্চে ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি খেয়ে গেছে। তো সুনাম থাকার কারণে সেটা সম্ভব হয়েছে। ওনার মতো একজন লোক, এবং ফুড হাইজিন যে ব্যাপারটা সেটা আপনারা খুব, আমরা ফুড হাইজিনটা আমরা খুব ভালোভাবে মেনটেন করি, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কাজ করি। তো ভেজাল বিরোধী অভিযানের ব্যাপারে আমার কিছু কথা আছে। সেটা হলো গিয়ে ভেজাল বিরোধী অভিযানে সুনির্দিষ্ট কোনো নীতিমালা কোনো রেস্টুরেন্ট বা কোনো ক্যাটারিংদেরকে দেওয়া নাই যে এই ক্যাটাগরিগুলো মেনটেন করতে হবে। যেরকম আমাদের বিশ্বে যেসব এই প্রসঙ্গটি খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, যে এর জন্য একটু বিস্তারিত আলাপ হওয়া দরকার। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে শুনবো যে ভেজাল বিরোধী কি নীতিমালা রেস্টুরেন্টদের সঙ্গে অনুসরণযোগ্য হওয়া উচিত বলে আপনি মনে করছেন। একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আব্দুল খালেক, আপনি বলছিলেন যে ভেজাল বিরোধী অভিযানের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত কোনো রেস্টুরেন্ট বা কোনো ক্যাটারিং সার্ভিস বা কোনো অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেই বিষয়টি। হ্যাঁ, এটা আমি এই কারণে বলি যে আমাদের বাইরের দেশে যেসব রেস্টুরেন্টগুলো আছে, আমি ওখানে দেখলাম যে ওখানে ফুড ইন্সপেক্টররা ভিজিট করতে আসে। ওনারা প্রথম যখন রেস্টুরেন্ট স্টার্ট করি আমরা, তখন ওনারা একটা নীতিমালা আমাদেরকে দিয়ে গেছে এবং আমরা ওটা রেস্টুরেন্টের সামনে লাগিয়ে রাখছি। তো ওই নীতিমালাতে ওখানে লেখা আছে আমাদেরকে ফুড মেনটেন করার জন্য কি কি রুলস, সেগুলো ওখানে টাঙিয়ে দিয়েছে এবং সার্ভ করা, খাবার পরিবেশন করা সব কিছু ওখানে দেওয়া আছে। তো ওনারা যখন ভিজিটে আসে, ওইটা দেখে যদি কোনো কিছু প্রবলেম পায়, তাহলে ওনারা ফার্স্টে ওয়ার্নিং দিয়ে দেয়, সেকেন্ড টাইম ওয়ার্নিং দেয়, থার্ড টাইমে আপনি যদি রেস্টুরেন্টে তারা 3 ক্যাটাগরিতে রাখে, এ বি সিতে। আমাদের দেশে এই ধরনের কোনো সিস্টেমই নাই যেটা ক্যাটাগরি সিস্টেম করা, যে এ বি সি ক্যাটাগরিতে রেস্টুরেন্টগুলো। কারণ বাইরের দেশে চেয়ে আমাদের দেশেও তো অনেক রেস্টুরেন্ট আছে, এগুলাকে তো ক্যাটাগরিতে আনা যায়। আমাদের গভর্নমেন্ট যদি চেষ্টা করে, এটা অত জটিল জিনিসও না। তো তখন দেখা যায় যে সে 3বার ফেল করার কারণে তাকে এ থেকে বিতে নিয়ে আসতেছে, বি থেকে সিতে নিয়ে আসতেছে, সি থেকে তাকে পানিশমেন্ট হিসাবে 1 মাস বা 1 উইক আপনি স্টপ করে দিতেছে, রেস্টুরেন্ট বন্ধ করে, তুমি আপগ্রেড করো, ফুড সেফটি হাইজেনিক সবকিছু মেনটেন করো, আবার ওপেন করো। কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো নীতিমালাই নাই। আচ্ছা, আমাদের দেশের নীতিমালার বা তারা যখন অভিযানে আসে, তারা কোন বিষয়টার উপর গুরুত্ব আরোপ করে? ওনারা সব সময় একটা জিনিস করে যে ভেজাল খোঁজে। তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দুইটা জিনিস ওনারা দেখে। কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা কি সিস্টেমে রাখতে হবে, না ফুড হাইজিনের তো কতগুলি বেসিক আছে, কোন জায়গায় আপনি হাতের স্পর্শ দিবেন না দিবেন, এই বেসিকগুলো মনে করেন আমরা যেভাবে মেইনটেইন করে আসতেছি। কিন্তু ওনারা ধরেন হয়তো রান্না করার সময় পানি কোন জায়গায় রাখবে, হ্যাঁ সবগুলো তো আলাদা করেই থাকে। এখন দেখা যাচ্ছে আপনি কাজ করতেছেন, পানি পড়ছে, ওনারা আসছে, হয়তো পানিটা ওখানে মানে পরিষ্কার করা হয় না, রান্না করার সময় তো সবকিছু ক্লিন থাকবে না। কিন্তু আপনার ডাস্টবিনগুলো তো আলাদা করে রাখা আছে, পাতিল তো আলাদা করা আছে, মাংসের জন্য জায়গা আলাদা করা আছে, আপনার কাটিং সেকশনগুলো আলাদা করা আছে। কিন্তু ওনারা এসে ওনাদের এখানে কোনোভাবে কোম্পানির যারা ওনার থাকে বা যারা দায়িত্বে থাকে, তাদের কোনো এক্সকিউজ ওনারা শুনে না, ম্যাজিস্ট্রেটরা। এটা একটা বাস্তবতা। ওনারা একটা ভয়ভীতির মধ্যেই সবসময় রাখে। আমাদের কাছে যে জিনিসটা হলো গিয়ে, আমরা চাই যে ভয়ভীতি দিয়ে তো কাউকে দমানো যাবে না। আমরা ভুল করলে আমাদেরকে শাস্তি অবশ্যই দিবে, ফাইন করবে, আমরা এটা মেনে নিতে। কিন্তু আমাদেরকে একটা সুনির্দিষ্ট ভয়ভীতি না দেখিয়ে আমাদেরকে একটা নীতিমালা দিয়ে দেখ যে এভাবে আপনারা মেনটেন করেন, এই সেফটিগুলোকে আপনারা দেখাশোনা করেন। জনাব শহীদুল ইসলাম, আপনিও কি একমত বিষয়টি নিয়ে, যে মানে ভেজাল বিরোধী অভিযানের ক্ষেত্রে, ভেজাল বিরোধী অভিযানে বা ফুড ইন্সপেকশনের ক্ষেত্রে সব যেটা যে থাকে, বা খাবারের প্রতি মানে যারা এটা খাবারটা
ভালো কি মন্দ যাচাই করে, তারা তো থাকে, কিন্তু পাশে যে দেখা যায় যে পুলিশ কনস্টেবল যারা থাকে, ওরা একটা জিনিস এক জায়গা থেকে নিয়ে বলে স্যার এটার ভিতরে পাইছি, শুধু এতটুকু বলে স্যার এটা পাইছি বলে ওইটা ভেজাল। সাধারণত ওইটা যদি একটু স্যাররা ভালো করে একটু তদারকি করে দেখে যে জিনিসটা কি, খাবারটা কি এখন আসছে, বা এটা কি মুরগিটাকে এখন আসছে নাকি আগের বা ফ্রিজের, এটা কিন্তু তারা বুঝতে পারে। সেই জিনিসগুলো যদি যাচাই করে তাহলে কিন্তু মানে এত সমস্যাটা দেখা যায় না। কিন্তু একজন সাধারণত একজন সিপাহীর কথা বলে স্যার পাইছি, হ্যাঁ, কিন্তু যে সিপাহী বলতেছে স্যার পাইছি কি পাইছি, তার কোনো অভিজ্ঞতা নাই যে এটা ভালো কি মন্দ কি আসে বিষয়, তখন সেটা নিয়ে ফালাফালি করে। আমি একটা জিনিস একটু আবার আব্দুল খালেক ভাইয়ের কাছে ফেরত আসতে চাই যে খালেক ভাই, একবার আপনাদের প্রতিষ্ঠানে মোরব্বার মধ্যে মাছি বা এরকম কোনো কিছু পাওয়ার জন্য না, আলু বুখারার মধ্যে আপনার মোরব্বার মধ্যে আপনার মাছি, কিন্তু ওটা আপনার একটা বক্সের মধ্যে রাখা আছে, তো যেখানে মিষ্টি থাকবে সেখানে মাছি আসবে, এটা একটা জিনিস। কিন্তু যখন এটা রান্না করার জন্য আমরা কেটে ওয়াশ করে এটা ব্যবহার করা হয়, কিন্তু আমাদের সেদিন ম্যাজিস্ট্রেট এটাকে কোনোভাবেই গ্রহণ করেনি, উনি ফাইন দিয়ে দিছে। আমরা যত কিছু বলছি, আরেকটা জিনিস হলো গিয়ে আমরা যদি কোনো কিছু বলতে যাই, বেশি কথা বলবেন না, তাহলে কিন্তু অ্যারেস্ট করা হবে, এই ধরনের একটা ভয়ভীতি কিন্তু আমাদের মধ্যে কাজ করে। আচ্ছা, আর তাদের সাথে যারা থাকে তারাও একটা আতঙ্কের মধ্যে রাখে আমাদের। আচ্ছা, তার মানে এটা যত না আপনাদেরকে পরীক্ষা করার জন্য বা ওইটা নিশ্চিত করার জন্য, তার চেয়ে অনেক বেশি একটি ভয় ভীতি ছড়ানোর জন্য। হ্যাঁ, আমরা একটু আবার চট্টগ্রামে আমাদের হাজী আবুল ভাইয়ের সঙ্গে কথা বলি। আবুল ভাই, মেজবানি, চট্টগ্রামের মেজবান রান্নার ক্ষেত্রে একটি বড় অভিযোগ আছে হচ্ছে যে আপনারা অনেক সময় সেখানে ভেজাল ঘি ব্যবহার করেন। এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন জনাব আবুল? আমরা ভেজাল থেকে বিপক্ষ থাকি। ভেজাল কোন একটা জিনিস আমরা ব্যবহার করতে চাই না, আমাদের গুডুলে নষ্ট হয়, গুডুলে আমাদের নাম নষ্ট হবে, তাই জন্য আমরা ভেজাল থেকে মুক্ত চাই। আর ভেজাল জিনিস আমরা ব্যবহার করি না। আমাদের একটা গুডেল আছে, আমাদের একটা নাম আছে, সে চিটাগাং ম্যাগজিনটা সারা যে অল টেবলতে আমাদের চিটাগাং ম্যাগজিন নাম আছে। আমরা তার ভেজাল থেকে আমরা বিরত থাকি, ভেজাল জিনিস আমরা ব্যবহার করতে চাই না। ব্যবহার জিনিস মার্কেট পাইলেও আমরা ব্যবহার করি না। আমরা যতটুকু চেষ্টা করি ভালো জিনিস দিয়ে ম্যানেজমেন্টটা পাকাই, ভালো জিনিস লোকাই, কোনো ভেজাল ঘি আমরা কোনো ভেজাল ঘি ব্যবহার করি না। আমি একটু ফারুক ভাইয়ের সাথে কথা বলি খুলনা থেকে। ফারুক ভাই, খুলনায় কি এরকম খাদ্যের যে মানে যে ফুড পুলিশ বা ফুড ইন্সপেকশনের কোনো ব্যাপার আছে, মানে খাবার ভেজাল আছে কিনা বা খাবারটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না হচ্ছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা কি খুলনায় নেওয়া হয়? হ্যাঁ জি, এটা প্রায় সময় মাঝে মাঝে নেওয়া হয়, কিন্তু আমার ওখানেও আসে। কিন্তু আমার ওখানে আইসা আমি তো একবেলা দোকানদারি করি, যেমন সারা সকাল ওইগুলা চাপ কাবাব এগুলো আমি রেডি করি, গোশ যত ধরনের আছে আমি নিজে হাতে কাটি, এবং সবচেয়ে ভালো যে গরুর গোশ পাওয়া যায় সেই গোশটাই আমি কিনি। এবং চাপ কাবাবটা হয় নির্ধারিত একটা গরুর মধ্যে কিছু জায়গার গোশ দিয়ে, সব গোশে আবার চাপ কাবাব ভালো হয় না। তা এটা হইলো নিজের রুচির বই, যে আমি আগে একবার বললাম যে রুচির একটা ব্যাপার, সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো আমি যদি গোশটা ভালো দেখে কিনি, যে এই গরুটার রোগ নাই, আমি মনে মনে ভাবি বা দেখি, তাতে 2 পয়সা বেশি যায়, কিন্তু তবু আমি জিনিসটা খুব ভালো কিনি এবং আমি নিজে হাতে তৈরি করি। আমি এইটা কারোর তৈরি করতেও দিই না। এবং ওর মধ্যে যে মশলাগুলো, সম্পূর্ণ মশলাগুলো হলো বাছাই করা মশলা, যেমন বাজারের সবচেয়ে ভালো এলাচি, দারচিনি, লং, এই ধরনের মশলাগুলো বাজারের সবচেয়ে ভালো, এবং সেটা আমার রুচিতে হয়, আমি সেইটাই কিনি। ইনশাল্লাহ আজ পর্যন্ত আমার ওখানে 2-3 বার গেছে, কিন্তু যাইয়া ইনশাল্লাহ তারা ধন্যবাদ দেওয়া ছাড়া কিছুই আমারে বলতে পারেনি। জিয়া ভাই, আপনার অভিজ্ঞতাটা কি? বা আপনি তো দেশ বিদেশে খাবার এবং খাবারের যে পরিবেশনা সেটার সাথে আপনি পরিচিত। আমাদেরকে আব্দুল খালেক ভাই বলছিলেন যে একটি নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত এবং নীতিমালার কোনো ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। সিলেটে আপনার অভিজ্ঞতাটা কি, আপনার মানে ফুড ইন্সপেকশন বা এই ভেজাল বিরোধী অভিযানের ক্ষেত্রে? আমি ওনার কথার সাথে একমত, এই কারণেই যে আসলে ভেজাল বিরোধীরা যখন আসে ওনারা কোনো কিছু বলারও সময় দেয় না এবং কোনো কথাই শুনতে চায় না। ওনাদের যেটা করার ওনারা তাই করে দেয়, ওনারা কোনো কিছু শুনতে চায় না। মানে আপনার একটা কথা বলবেন ওইটা ওনারা বুঝবে না, ওরা যেটা বলবে ওইটাই রাইট।
আচ্ছা দেখা গেছে আপনি একটা কথা বেশি বলতে চাইবেন, তাহলে আপনি বেশি বেশি ফাইন হবে। ওরা ওটা বইলেই দেয় যে কথা হবে বেশি, ফাইন হবে বেশি। আচ্ছা, কথা দেখা বেশি গেল বলে আমি একটা জিনিস রান্না করে রাখছি, ওনারা আইসা জিনিসটা গরম হয়তো, যে কথা বেশি বলবেন ফাইনও বেশি হবে। যে জিনিসটা আপনার গরম আছে, এটা আপনার কিছুক্ষণ ঠান্ডা করার জন্য মানে ঢাকনা খোলা রাখতে হবে, কিন্তু ওনারা বলতেছে এটা খোলা কেন। আপনি যদি ওনাকে বুঝাবেন যে এটা গরম, যে এটা ঠান্ডা করার জন্য খোলা রাখতে হবে, ওরকম কোনো সময় আপনাকে দিবে না। ওনারা যেটা বলবে ওইটাই রাইট। আমি মনে করি যে এরকম কিছু নীতিমালা থাকা উচিত, যে আসলে কোনটা ওনারা আমাদেরকে একটা দেওয়া উচিত যে আসলে আমরা কিভাবে করলে ভালো হয়। আমি মনে করি যে এরকম কিছু নীতিমালা থাকা উচিত, যে আসলে কোনটা ওনারা আমাদেরকে একটা দেওয়া উচিত যে আসলে আমরা কিভাবে করলে ভালো হয়। জনাব জিয়া, আপনাকে ধন্যবাদ। জনাব হাজি আবুল এবং জনাব ফারুক হোসেন হাওলাদার, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমাদের স্টুডিওর অতিথিদের সঙ্গে আরো কথা বলবো। বিরতির পরে ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা একটু দিল মোহাম্মদ মামার কাছে জানতে চাইবো যে মামা হালিমকে নিয়ে আপনি আর কি স্বপ্ন দেখেন বা আর কি করতে চান মামা হালিমকে? আমি মামা হালিমকে আমার স্বপ্ন একটা, যেমন আমি আপনার পছন্দ, ওই যে উনি বলে গেছিলেন যে বৃষ্টি হইলে মানে খিচুড়ির জন্য পাগল, আমারও বৃষ্টি হইলে হালিমের জন্য পাগল, তবে বৃষ্টির হালিম পাগাই। আর যদি এখন প্রচন্ড গরম হয়ে যায়, ওনারাও জানে মশলাটা, আমরা কয়েকটা মশলা বাদ দিয়ে দিই, এখন এই মশলাটা চলবে না। আপনার শরীরও গরম, আমার হালিমও গরম হবে না। আপনার শরীর গরম হলে আমার হালিম ঠান্ডা হইতে হবে। আর শীতকালে ধরেন না আমরা হালিম পাকাই মজাও পাই, আর কাস্টমার খাইও মজা পায়। শীতকালে আমরা শীতের হালিম পাকাই আমি, গরমকালে গরমের হালিম পাকাই। বৃষ্টি আসলে আমি মশলা দিতে পারি, যে আধা ঘন্টা পরে মশলা। আপনার হালিম আপনি আরো কিভাবে ছড়াই দিতে চান? আপনি সারা বাংলাদেশে কি মামা হালিমের শাখা করতে চান, বা পৃথিবীর বিভিন্ন জায়গায় মামা হালিমের কোন আউটলেট করতে চান? সারা বাংলাদেশে হয়তো বা বিদেশে শাখা করতে পারি, বাংলাদেশে শাখা করতে পারি। আপনার ইচ্ছা আছে কিনা? জি, আমার ইচ্ছা থাকলেও আমি দেবো না। কেন দেবো না? আমার হাতের যে পাকটা আপনার খাইয়ে যে তৃপ্তিটা পাবেন, আমি এজেন্ট হলায় তো কুমিল্লা পাক করলে তো ওই বাবুর্চিটা পাবে কথা, ওই একই রেসিপিতে ওইটা এরকম হবে না। যে আমি একটু আব্দুল খালেক ভাইয়ের কাছে আসি, যে উনি যে কথা বলেন সেই কথার সূত্র ধরে যে আপনার তো আসলে দেশে বিদেশে নানা জায়গায় শাখা আছে, বিশেষ করে চিটাগং এর শাখা সম্পর্কে আমাদের চিটাগং এর একজন দর্শক বলছিলেন চিটাগং এর ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি তত মজা না। এই ব্যাপারটা কি আপনি জানেন কিনা, বা এটা কিভাবে মেনটেন করা সম্ভব হয়? ওখানে আসলে কিছু কমপ্লেন তো আসেই, যে কাচ্চি ওখানে মাংসটা আসলে একটু বড় ধরনের খাসি পাওয়া যায়। তো এখানে ঢাকায় যেরকম মনে করেন আমরা 6-7 কেজি সাইজের খাসি ব্যবহার করি, কিন্তু চিটাগাংয়ে আপনার খাসির সাইজটা খুব বড় হওয়াতে অনেক সময় এই ধরনের কমপ্লেনটা আমরা করি। তো চেষ্টা করি আমরা ভালো করার জন্য চিটাগাংবাসীদের জন্য। আপনি আরো বেশি করে ছড়িয়ে পড়তে চান, আপনি অলরেডি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছেন। হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, ফখরুদ্দিনকে আমি ব্র্যান্ড হিসাবে স্টাবলিশ করতে পেরেছি বলেই আমি বিশ্বে 4টা দেশে অপারেশন শুরু করেছি গ্লোবালি। তো সেই সাথে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আমাদের সাথে যুক্ত হয়েছে। দুবাইতে আমি পুরো মিডল ইস্টের হাব তৈরি করেছি, অস্ট্রেলিয়াতে এশিয়া প্যাসিফিকের জন্য, লন্ডনে ইউরোপের জন্য, তো ইনশাল্লাহ আমেরিকা আর কানাডা। তো এইভাবে হয়তো বিগত বছরগুলোতে আমাদের বাংলাদেশি প্রবাসীরা যেখানে আছে তাদেরকে আমরা ফখরুদ্দিনের কাছে ইনশাল্লাহ খাওয়াতে পারবো। আর সবচেয়ে বড় জিনিস হলো আমরা ওইসব জায়গায় আমাদের নিজস্ব শেফ আমাদের রেসিপি দিয়ে তাদেরকে আমরা নিজস্ব ব্যয়তে পাঠাচ্ছি তাদেরকে দেশে। এই বছরেই আমরা 10 জনকে পাঠিয়েছি বাংলাদেশের বাইরে, যেটা আমাদের এই শেফরা 15-20 বছর ধরে আমাদের এখানে কাজ করতেছে। তাদের পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আমরা বেয়ার করেছি, এবং ওই দেশের স্যালারি তারা পাচ্ছে। এটা আমরা ফখরুদ্দিনের পক্ষে আমাদের সেই শেফ দীর্ঘ আমাদের দাদার আমল থেকে কাজ করে আসছে, তাদের এটা বোনাস রিটায়ার্ড হিসাবে আমরা দিচ্ছি। এইটা তাদের একটা বোনাস। জনাব শহীদুল, আপনি বলবেন কি আপনি ঘরোয়া খিচুড়িকে দেশে আর বিদেশে নানাভাবে ছড়িয়ে দিতে চান কিনা, এটা ফুড চেইন হিসেবে গড়ে উঠুক, সেটা আপনি চান কিনা? সেটা তো অবশ্যই চাই। আমাদের অবশ্য কোথাও কোনো শাখা নাই এখন পর্যন্ত, কিন্তু ঢাকা শহরে নারায়ণগঞ্জেতে 10 থেকে 12টা ঘরোয়া হোটেল আছে। জি, নিউ ঘরোয়া
যেমন ঘরোয়া, কিন্তু আমাদেরটা হলো ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লিমিটেড, এটাই আসল মতিঝিলের ঘরোয়া হোটেল। আর আমরা ব্যবসাটা প্রসার করতে চাই, প্রসার করতে প্রচুর লোক লাগে, আর নিজেরা যে জিনিসটা তৈরি করি মানুষের দিয়ে সেই জিনিসটা তৈরি করানো যাবে না। আচ্ছা, কারণ আমার ইচ্ছা মতো আমি আমার মাল কিনবো পছন্দ মতো, যে এটা 1600 টাকা করে, আবার একই জিনিস আপনি 900 টাকাও পাবেন। এলাচির ক্ষেত্রে আমাদের এলাচি যে সবুজ বড় বড় এই ধরনের আমরা, কিন্তু ওরা তো আর সেটা ইউজ করবে না। তখন দেখা যাবে যে আমাদের নিজেরা যদি না করতে পারি তাহলে আশেপাশে থেকে আমাদের বদনাম শুরু হয়ে যাবে। তাই নিজেরা যতটুক আর কি এখানেই আছি, তারপরও এই প্রতিষ্ঠান চালানো আমরা দুই ভাই চালাই, অনেক কষ্ট হয়ে যায়। যেমন বাজার হইতে শুরু করে সবকিছুই নিজেরা কিনি। আর আমার বাবা আমাদের বলছে যে নিজেরা যদি করতে পারো তাহলে আরো কর, কিন্তু আমরা না করতে পারলে এটা তো মোটামুটি ভাবে দিল মোহাম্মদ এবং জনাব শহীদুল ইসলামের একই রকমের ধারণা, যে তারা তাদের যে বিশেষ রেসিপি সেটা নিয়ে তাদের কাছে থাকতে চান, তাদের ব্র্যান্ডটার তাদের এক ধরনের নিজস্বতা চান। অন্যদিকে আব্দুল খালেক ফখরুদ্দিন বাবুর্চিকে বা ফখরুদ্দিনের বিরিয়ানিকে ছড়িয়ে দিতে চান সারা পৃথিবীতে। আমার ধারণা এটি পারবেন। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব দিল মোহাম্মদ, আব্দুল খালেক এবং শহীদুল ইসলাম অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।